ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অনেক তদন্ত করার পরে ১২৮ জন শিক্ষার্থী পেয়েছে, অর্থাৎ ছাত্রলীগের নেতা পেয়েছে যারা জুলাই গণঅভ্যুত্থানে হামলার সাথে যুক্ত ছিল। হামলার সাথে যুক্ত বলতে সম্ভবত তারা 15 তারিখ থেকে 17 তারিখে যারা যুক্ত ছিল তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করেছে বলে আমার কাছে মনে হয়। এখানে ১২৮ জনের যে নাম দেখা যাচ্ছে, এখানে খুব আলোচনা হচ্ছে, এটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। এখানে কারা এটার সাথে যুক্ত ছিল, অর্থাৎ তদন্ত কমিটির সাথে যারা যুক্ত ছিল তাদেরকে নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হচ্ছে। এখানে অর্থ বা কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার হয়েছে বলে মনে করতেছে অনেকেই। এবং এখানে অনেক বর্তমান যারা ক্ষমতাসীন আছেন বা পাওয়ার হোল্ড করেন তারা এক ধরনের প্রভাবিত করেছে বলে অনেকের কাছে শোনা যাচ্ছে। এবং বা এখানে যারা ক্ষমতায় নেই তবে ভবিষ্যতে ক্ষমতায় আসবেন তাদের সাথেও এক ধরনের যোগসাজশ রয়েছে বলে আলোচনা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে বা রাজনৈতিক মহলে। এখানে ১২৮ জনের নাম এসেছে এবং তাদেরকে সাময়িক বরখাস্ত করেছে বলে আমরা জানতে পাচ্ছি প্রশাসনিকভাবে এবং বিভিন্ন জায়গায় নিয়োগের ফলে। এখানে এই ১২৮ জনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ নেতার নাম আমরা দেখতে পাচ্ছি না, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের অন্যতম শীর্ষ নেতা সৈকতের নাম আমরা দেখতে পাচ্ছি না এবং ইউনূসের নাম আমরা দেখতে পাচ্ছি না। ইউনূসের কথা আমি আলাদা করে কেন বললাম, কারণ ইউনূস বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছে ছাত্রলীগের পক্ষ হয়ে। তিনি 15 তারিখে কী করেছেন তা আমি ঠিক জানি না, তবে 17 তারিখ থেকে, বিশেষ করে 17 তারিখ সন্ধ্যা থেকে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমি দেখতে পাচ্ছিলাম। উনি কাঁটাবন, শাহবাগ এবং বাংলা মোটর পর্যন্ত পুরো জায়গাটা উনি কাভার করতেন বলে আমি জানতে পেরেছি। এবং ওই দিন 17 তারিখে যখন শিক্ষার্থীরা পালাচ্ছিল এবং বিশেষ করে 5টার পরে যখন শিক্ষার্থীরা পরাজয় বরণ করে পুলিশের হাতে, তারপর থেকে যারা কাঁটাবন, শাহবাগ, হাতিরপুল এরিয়া দিয়ে যারা বাসায় যাচ্ছিল, বিশেষ করে রিক্সা যোগে যারা বাসায় যাচ্ছিল তাদেরকে তিনি ধরে ধরে আঘাত করেন এবং সেখানে নারী শিক্ষার্থী, পুরুষ শিক্ষার্থী, অসংখ্য শিক্ষার্থী 17 তারিখ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আক্রান্ত হন তার নেতৃত্বে যে টিমটা ছিল তাদের হাতে। এবং এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে, লম্বা সময় ধরে চলতে থাকে এবং সম্ভবত সেটা 5 আগস্ট পর্যন্ত তার এক ধরনের প্রভাব ছিল এই পুরো অঞ্চলে। 18 তারিখে আমাদের একটা প্রেস ক্লাবে প্রোগ্রাম ছিল, অর্থাৎ 18ই জুলাই, এবং সেখান থেকে ফেরার পথে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, সজল আহমেদ নগরের নেতা এবং আরেকজন নগরের সদস্য তাসিম, তার 3 জনই কিন্তু তার নেতৃত্বে যে টিমটা ছিল ছাত্রলীগের তাদের দ্বারা আক্রান্ত হন শাহবাগ থেকে একটু এগিয়ে বাংলা মোটরের দিকে। সো এই হচ্ছে অবস্থা। আমি সৈকত এবং ইউনূসের নাম আলাদা করে নিলাম। এখানে একজন শিক্ষার্থী ফেসবুকে আমাদের গ্রুপে জানালেন তিনি মেডিকেলে যে হামলা করেছিলেন, অর্থাৎ 15 তারিখ যখন শিক্ষার্থীদেরকে হামলা করা হয় তখন কিন্তু অনেকে আহত হন এবং আহত হওয়ার ফলে বিভিন্ন মেডিকেলে তারা চিকিৎসার জন্য শরণাপন্ন হন। ঢাকা মেডিকেলে যারা চিকিৎসার জন্য শরণাপন্ন হন তাদের মধ্যে কিন্তু বেশ একটা অংশ সন্ধ্যার দিকে ছাত্রলীগের দ্বারা আক্রান্ত হন। আমি নিজেও ছিলাম। আমি ঢাকা মেডিকেলে ইমার্জেন্সি থেকে নিউ বিল্ডিং পর্যন্ত আমি প্রায় রাত 9টা পর্যন্ত ছিলাম এবং ঢাকা মেডিকেলে ইমার্জেন্সিতে সন্ধ্যা 5:30 থেকে সন্ধ্যা 7টার মধ্যে হামলা করা হয় ছাত্রলীগের মাধ্যমে। এবং ওই শিক্ষার্থী তার ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি বলতেছেন তিনি প্রশাসনকে বেশ কয়েকজনের নাম তিনি জমা দেন এবং তিনি নিজেই তাদেরকে চিনতেন, হামলার সাথে জড়িত ছিল। ফলে এখানে নাম জমা দেওয়ার পরেও তাদের নাম কেন 128 জনের মধ্যে না, এটা একটা বড় প্রশ্ন। আশা করি প্রশাসনের কেউ এটা দেখভাল করবেন, আবার পুনর্নিরীক্ষণ করবেন। এখানে আবার জুলাই গণঅভ্যুত্থানে যে কয়জন সামনের সারিতে ছিল, অন্তত অনলাইনে বা অফলাইনে,
রিফাত রশিদ তাদের মধ্যে অন্যতম। এই যে এনসিপির যে দলটা গঠিত হলে এর মধ্যেও এই দলের মধ্যেও সে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হোল্ড করে। রিফাত রশিদ ফেসবুকে জানালেন, অমুক 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 পর্যন্ত এখানে নাই, এই তদন্ত আমরা মানি না, এই লিস্ট আমরা মানি না। যদিও তিনি যাদের নাম নিচ্ছেন এর মধ্যেও আবার বেশ কয়েকজন আছেন বলে জানতে পারতেছি। সো সেই জায়গা থেকে রিফাত রশিদ এই ধরনের পোস্ট লিখতেছেন এবং ওনার পোস্টে আবার অনেকেই কমেন্ট করতেছে, তাইলে এতদিন কই ছিলেন, আপনারাই তো ক্ষমতায় ছিলেন, লিস্ট এতদিন জমা দেন নাই কেন, প্রশাসন তো লিস্ট জমা চেয়েছিল তখন কেন জমা দেন নাই। অর্থাৎ রিফাত রশিদ এবং রিফাত রশিদের দলকেই এই ধরনের এই ধরনের আলাপ দিয়ে যাচ্ছে, এই ধরনের অভিযোগ দিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে। তাইলে এখানে রিফাত রশিদ তিনি এনসিপি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বা বাকচাষের নেতৃত্বেও বলতে পারি, কারণ এনসিপি এবং বাকচাষ যেহেতু একই সহযোগী সংগঠন বা অঙ্গ সংগঠন। সো সেই জায়গা থেকে রিফাত রশিদ এই ধরনের পোস্ট দিচ্ছে এবং তাকে কারা ফেসবুক পোস্টে কমেন্টে গালাগালি করতেছে এবং কারা আসলে প্রশাসনের হয়ে কথা বলতেছে, এটা একটু বের করা দরকার। এই আইডিগুলো আসলে কার, প্রশাসন হয়ে যারা কথা বলতেছে, এটা একটা বের করার বিষয়ে। তাইলে কি এখানে এই যে 128 জনের যে তালিকা, এই তালিকায় কি কোনো রকম এনসিপি বা বাকচাষ বা বৈষম্য বিরোধীর কোনো প্রভাব এখানে নাই? 128 জনের মধ্যে কারা কারা আসবে, কারা কারা আসবে না, কারা কারা বাদ যাবে, এটা একটা বড় প্রশ্ন আমাদের কাছে মনে হচ্ছে। আবার অনেক আইডি থেকে প্রশাসনকে ডিফেন্ড করছে এই আইডিগুলো কার এবং এরা কারা, এরা বাস্তবিক পক্ষে এরা কোন রাজনীতির সাথে যুক্ত, সেটাও আসলে একটা প্রশ্নের দাবি রাখে। এবং আলাদা করে একটা দেখলাম সুমাইয়া ইসলাম নামক একটা আইডি, যেটা আমি একটু নিজেই ঘাটাঘাটি করে দেখলাম, আমার মনে হলো এটা ফেক আইডি এবং 5ই আগস্টের পরবর্তীতে এটা খোলা। 22 আগস্ট থেকে এই আইডিটা খোলা হয়েছে আমার কাছে মনে হলো, যদিও আমি ওনার ফেসবুক ফ্রেন্ড না, আমি ঢুকে দেখলাম। এখানে এই আইডি নিয়ে অনেকেই কমেন্ট করতেছে, ওনার যে ফেসবুক পোস্টে